হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকের ক্লাসে আমরা মাধ্যমিকের গণিতের সবথেকে ইন্টারেস্টিং একটা টপিক ত্রিকোণমিতি শুরু করছি। দেখো, ত্রিকোণমিতি ইন্টারেস্টিং হওয়ার পাশাপাশি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এই ত্রিকোণমিতি থেকে মাধ্যমিকে 18 মার্কসের প্রশ্ন আসে। তাহলে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এই টপিকটা। এবার মাধ্যমিকের টোটাল এই ত্রিকোণমিতি থেকে তোমাদের 5টা চ্যাপ্টার পড়তে হবে। চ্যাপ্টার নাম্বার 20, চ্যাপ্টার নাম্বার 22, চ্যাপ্টার নাম্বার 23, 24 আর 25। আর এই 5টা চ্যাপ্টারের মধ্যেও সবথেকে ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার হলো চ্যাপ্টার নাম্বার 23 আর 25, কারণ এই দুটো চ্যাপ্টার থেকে সবথেকে বেশি মার্কসের প্রশ্ন আসে। এবার চলে আসি আজকের ক্লাসে আমি কোন চ্যাপ্টার শুরু করব। দেখো, আজকের ক্লাসে আমি চ্যাপ্টার নাম্বার 20 শুরু করব। তার কিছু কারণ আছে। এই চ্যাপ্টারটা অনেকটা ছোট এবং এতে কনসেপ্ট খুব অল্প, কিন্তু এই চ্যাপ্টার থেকে 5 মার্কসের প্রশ্ন অবধি চলে আসে। তার ডিভিশন কেমন? 5 মার্কসের 3 মার্কসের একটা বড় প্রশ্ন এবং 2 মার্কসের ছোট। যেখানে 2 মার্কসের প্রশ্ন তোমরা এভাবে দেখতে পারো যে 2 মার্কসের একটা অথবা 1 মার্কসের দুটো কোশ্চেন তোমরা দেখতে পাবে। তো ওভারঅল চ্যাপ্টার ছোট, কিন্তু নাম্বার বেশি পাওয়া যাবে এই চ্যাপ্টার থেকে। তো এই জন্য এই চ্যাপ্টারটা আজকে আমি শুরু করছি এবং এই চ্যাপ্টারটাকে আমি আজকেই কমপ্লিট করে দেবো। এবং বলে রাখি, এই চ্যাপ্টার থেকে কিছু বাছা কোশ্চেনই বারবার মাধ্যমিকে রিপিট হয়েছে এবং সেই সমস্ত কোশ্চেনই আজকের ক্লাসে আমি করাবো। এবং এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো স্কুল বারবার রিপিট করে সেই সমস্ত প্রশ্নগুলোই আজকের ক্লাসে করাবো। এক কথায় বলতে পারো, আজকের ক্লাসটা তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য যথেষ্ট। এই একটা ক্লাস করলে তোমাদের আর এই চ্যাপ্টার নিয়ে ভাবতে হবে না। হয়তো কিছু ক্ষেত্রে কয়েকটা অঙ্কের ডিজিট চেঞ্জ করে দিতে পারে, বাট আজকে যে টাইপের অঙ্কগুলো আমি করাবো এর বাইরে আর কোনো অঙ্ক তোমাদের পরীক্ষায় দেবে না। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চটপট করে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। দেখো, সবার আগে আমরা ত্রিকোণমিতি নামটার মানে বুঝবো। দেখো, ত্রিকোণমিতিকে ইংলিশে বলা হয় ট্রিগনোমেট্রি। এবার এই ট্রিগনোমেট্রি শব্দটা গ্রিক শব্দ আছে এরকম দুটি, যেখান থেকে এর উৎপত্তি হয়েছে। সেই গ্রিক শব্দটি হলো ট্রাইগোনন আর মেট্রন। ট্রাইগোনন বাংলা অর্থ হলো ত্রিভুজ, আর মেট্রনের অর্থ হলো পরিমাপ, অর্থাৎ একবারে বললে ত্রিভুজের পরিমাপ। ওকে, এই ট্রাইগণনকে অনেক সময় ভেঙে বলা হয় ট্রাই গণনকে গণন লিখতে পারো, গণ লিখতে পারো বা গনিয়া লিখতে পারো, আর মেট্রন তো মেট্রনই আছে। এই ট্রাই শব্দের অর্থ হলো 3, গণন শব্দের অর্থ হলো কোণ, গণ বা গণন, আর মেট্রন মানে তো পরিমাপ, অর্থাৎ 3 কোণের পরিমাপ। তাহলে তোমরা এটাকে ত্রিভুজের পরিমাপও বলতে পারবা বা 3 কোণের পরিমাপও বলতে পারবে। ওকে, তাহলে আশা করি নামের অর্থ তোমরা বুঝে গেছো। এইবার চলে আসছে, আচ্ছা ত্রিভুজের পরিমাপ তো বুঝলাম, কোন ত্রিভুজের পরিমাপ করবো আমরা এখানে সমকোণী ত্রিভুজের পরিমাপ করব। এবার প্রশ্ন আসছে, সমকোণী ত্রিভুজের পরিমাপ তো করব, কিন্তু কি পরিমাপ করব? দেখো, সমকোণী ত্রিভুজের আমরা বাহু, কোণ, এদের মধ্যে সম্পর্ক, বাহুর মধ্যে সম্পর্ক, দুটো বাহুর মধ্যে সম্পর্ক, এই সব কিছুই ডিসকাস হবে এই ত্রিকোণমিতির মধ্যে। এবার সমকোণী ত্রিভুজ কাকে বলে আশা করি তোমরা সবাই জানো, তো আরেকবার বলে দিই। যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, বাকি দুটো কোণ সূক্ষ্ম কোণ, ধরে নিলাম একটি কোণ আলফা আর একটি কোণ বিটা। আশা করি এই দুটো চিহ্নের সাথে তোমরা সবাই পরিচিত। এই চিহ্নটাকে বলা হয় আলফা, আরেকটি হলো বিটা। তাহলে আমি ধরে নিলাম দুটো কোণ আলফা বিটা, আরেকটি কোণের মান 90 ডিগ্রি, এবং আমি কি বললাম, এই দুটো কোণ কি হবে? সূক্ষ্ম কোণ, অর্থাৎ এদের মান 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট, তাই তো? আশা করি বুঝতে পারছো। এইবার দেখো, এই দুটো কোণ সূক্ষ্ম কোণ হবে এবং আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। তাহলে দেখো, এদের তিনটেকে যদি আমি যোগ করি, আলফা প্লাস বিটা প্লাস 90 ডিগ্রি, আরেকটি কোণ কত? 90 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। এখান থেকে দেখো, আলফা যোগ বিটা যদি আমি করি কত হবে? 180 থেকে 90 বাদ যাবে, 180 বিয়োগ 90 করলে কত হয়? 90 ডিগ্রি। তাহলে দেখো, যে দুটো সূক্ষ্মকোণ পড়ে থাকছে 90 ডিগ্রি বাদ দিয়ে, তাদের যোগফল কত বেরোলো? তাদের যোগফল কিন্তু বার হলো হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা জানি যে যদি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়, এক্স্যাক্ট 90 ডিগ্রি হয়, সেখান থেকে আমরা বলতে পারবো এই দুটো কোণ একে অন্যের পূরক কোণ। কি বললাম? পূরক কোণ। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের কাজে লাগবে যখন আমরা এই চ্যাপ্টারের গুলো অঙ্ক সলভ করব, সেটা এই চ্যাপ্টারটা হোক বা বাকি যে চ্যাপ্টারগুলোর কথা বলেছি। ওকে, তাহলে কি বললাম? বিশেষ করে এই কনসেপ্টটা না চ্যাপ্টার নম্বর 23-এ বেশি লাগবে। তাহলে কি বললাম? যে সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণ হয় সূক্ষ্মকোণ, এবং সেই ক্ষেত্রে বলতে পারবে ওই সূক্ষ্মকোণ দুটো সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো কোণ দুটো একে অন্যের পূরক কোণ। এখানে কিন্তু অনেক কিছু আমরা জেনে নিলাম। এইবার চলে আসি, এখানে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি তার নাম কি? কোণ পরিমাপের ধারণা।
তাই তো? তাহলে সবার প্রথমে আমাদের জানতে হবে এই কোণ কিভাবে তৈরি হয়, আর তার জন্য আমাদেরকে একটা সংজ্ঞা জানতে হবে। ওকে, সেই সংজ্ঞাটি হলো রশ্মি, যাকে ইংলিশে বলা হয় রে। তবে এই রশ্মি কাকে বলে এটা জানার আগে আমাদেরকে চলো আরেকটা সংজ্ঞা জানতে হবে, সেটা জেনে নিই। সেটি হলো সরলরেখা। সরলরেখা কম বেশি তোমরা সবাই জানো, কি যেটি এমন একটি রেখা যেটি সোজাসুজি চলে, এঁকে বেঁকে চলে না, তাই তো? তাকেই সরলরেখা বলে। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট আছে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে না, কি যে সরলরেখা হলো এমন একটি রেখা যেটি সোজাসুজি চলছে, কোনোভাবে এঁকে বেঁকে যাবে না, এবং যার কোনো প্রান্তবিন্দু নেই, অর্থাৎ কোনো এন্ড পয়েন্ট নেই। অর্থাৎ বাদিক থেকে যদি দেখি চলতেই থাকছে, ডান দিকেও চলতেই থাকছে। ওকে, অর্থাৎ আমি যদি এর একটা ছবি আঁকি, এই হলো সরলরেখা, কিন্তু এর কোনো প্রান্তবিন্দু অর্থাৎ এন্ড পয়েন্ট নেই। অর্থাৎ এরকম যদি আমি দাগ টানতেই থাকবো, সারা জীবন টানতে হবে। একইভাবে যদি বাদিকেও টানি, সারা জীবন টানতে হবে। অর্থাৎ কোনো প্রান্তবিন্দু নেই, এন্ড পয়েন্ট নেই। এবার অনেকে প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমরা যখন খাতায় স্কেল দিয়ে মাপি তখন তো ওটা সরলরেখা আঁকি, তাহলে আমি যে বলছি সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই, কিন্তু তোমরা তো প্রান্তবিন্দু পাও, তাই তো? দেখো, আমরা যেটা আঁকি সেটা অ্যাকচুয়ালি সরলরেখার একটা খণ্ড, অর্থাৎ কেটে নেওয়া অংশ। এবার যখনই কেটে নিচ্ছ তখনই তুমি তার প্রান্তবিন্দু পেয়ে যাবে, তাই তো? সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা যখন যেটা খাতায় আঁকছি সেটি হলো সরলরেখার একটা খণ্ড অংশ, কিন্তু আমরা বলার সুবিধার্থে সেটাকেই সরলরেখা বলছি, ঠিক আছে? এবার ধরো এই যে সরলরেখা আমি এঁকেছি, এখানে ধরো মান 0, এটার মান ধরো 2, এখানে মাঝখানে 1 আছে, এখানে কত হবে? এটা ধরো -1 -2। এবার আমরা যখন স্কেলে মাপি, ধরো এখানে 3 4 করে যাচ্ছে, তো তোমরা যখন ইচ্ছা মতো মেপে নিতে পারো। ওই জন্য সেন্টিমিটার, ফুট যেটা মাপছি, সেই ক্ষেত্রে যে রেখাটা আঁকছি সেটাকে আমরা বলছি সরলরেখা, কিন্তু অ্যাকচুয়ালি ওটা সরলরেখার একটা খণ্ড যার প্রান্তবিন্দু আছে। কিন্তু অ্যাকচুয়ালি সরলরেখা যখন পড়বো তার কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই। ওকে, এবার সরলরেখা কেন পড়লাম? দেখো, সরলরেখার সাথে এই রশ্মির একটাই পার্থক্য, সরলরেখার কোনো প্রান্তবিন্দু অর্থাৎ এন্ড পয়েন্ট নেই, কিন্তু রশ্মির একটা প্রান্তবিন্দু আছে। অর্থাৎ রশ্মিকে কেমন দেখতে হবে? একটা প্রান্তবিন্দু আছে, সেই বিন্দু আমি এঁকে নিলাম, আরেকদিকে চলতেই থাকছে অনন্তকাল ধরে। ওকে, এই যে প্রান্তবিন্দু একদিকে আছে, এর জন্যে এই যে রেখা, এটাকে আমরা বলছি রশ্মি। এর উদাহরণ কি হতে পারে? সূর্যের আলো। সূর্য থেকে যখন আলো বার হয় তার উৎস কোনটা? সূর্য। অর্থাৎ সূর্যতেই হচ্ছে তার প্রান্তবিন্দু, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ এক জায়গা থেকে তৈরি হচ্ছে, হওয়ার পরে সেটা চলতেই থাকছে। সেই আলো কিন্তু কত দূর যাচ্ছে আমরা জানি না। তো সূর্যের আলো, সূর্য রশ্মি, সেটি কিন্তু এই রে বা রশ্মির একটা উদাহরণ। ওকে, তাহলে এই যে রশ্মি পড়লাম, এখান থেকে আমরা কোণ কিভাবে তৈরি করব, চলো সেটা জেনে নিই। দেখো, একটি বিন্দু আমি নিলাম, এই বিন্দু থেকে একটি রশ্মি নির্গত হচ্ছে, যার নাম দিলাম আমি ও এ। এবার এই রশ্মিটাকে আমি নিজের ইচ্ছা মতো ঘোরাতে পারি। কিভাবে? দেখো, এটাকে যদি আমি কেন্দ্র ধরে নিই, ফিক্সড একটা পয়েন্ট বা প্রান্তবিন্দু, এটাকে ফিক্সড রাখো, রেখে এই রেখাটাকে বা এই এ যে অংশ, মাথাটা, এটাকে ঘোরাতে থাকো। তুমি এটা ঘড়ির কাঁটার উল্টো দিকেও ঘোরাতে পারো, ঘড়ির কাঁটার দিকেও ঘোরাতে পারো, পারো তো? এবার ধরো তুমি এখান থেকে নড়িয়ে এইখানে নিয়ে আসলে, এই পয়েন্টে, যেটার নাম দিলাম আমি বি। এখন এই যে নতুন পজিশানে আসলো রেখাটি বা এই রশ্মিটি, সেই ক্ষেত্রে এই যে মাঝখানে যে পরিমাপটা আমি পেলাম, এটিকেই বলা হয় কোণ। এবার তোমাদের মনে হতে পারে, আচ্ছা এটা নয় ঘড়ির কাঁটার দিকে ঘোরালাম, ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরালাম, ঘড়ি কাঁটার দিকে ঘোরালে কী হতো? একইভাবে ধরো ঘড়ির কাঁটার এদিকে তুমি কাঁটাটাকে নিয়ে আসলে বা এই রশ্মিটাকে নিয়ে আসলে, সেক্ষেত্রে নতুন পজিশন ধরে নিলাম সি, এখানে আরেকটা কোণ তৈরি হলো, তাই তো? আশা করি তোমরা বুঝতে পারছো। তো কোণ এইভাবে রশ্মির সাহায্যে তৈরি হয়। এবার আরেকটা পয়েন্ট আমি তোমাদের বলে দিই, এই যে ত্রিকোণমিতি তো বুঝলাম, এর মানে এই ত্রিভুজের উপর করব। এবার এই চ্যাপ্টারে আমরা পড়ছি কোণ পরিমাপের ধারণা, সেখানে কোণ কাকে বলে বুঝলাম, কোণ কীভাবে তৈরি হয় সেটাও বুঝে গেলাম। আচ্ছা, ত্রিকোণমিতি কী কাজে লাগে? এটা তো সবথেকে একটা বড় প্রশ্ন আসে না, এই ত্রিকোণমিতি কেন পড়ছি? দেখো, আমরা যখন মাঠে ঘুড়ি ওড়াই, অনেকেই আছো যারা তোমরা মাঠে ঘুড়ি উড়িয়েছো, তাই তো? তো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে, ঘুড়ি যখন উড়ছে, এখানে দাঁড়িয়ে আছো তুমি, এখানে আকাশে যখন ঘুড়ি উড়ছে, তখন দড়িটাও কিন্তু পুরো টান টান হয়ে থাকে। কখনো দেখেছো কি ঘুড়ি উড়ছে কিন্তু দড়ি এরকম ঢিলা হয়ে রয়েছে? কখনো থাকে না, কিন্তু পুরো টান টান থাকে। এইবার কেউ ধরো তোমার এখানে প্রশ্ন করছে, আচ্ছা মাটি থেকে এই ঘুড়িটা কত উঁচুতে উঠছে রে ভাই, এরকম যদি কেউ প্রশ্ন করে, তার উত্তর কী করে দেবে? তার উত্তর দেওয়ার জন্যে এই ত্রিকোণমিতি কাজে লাগাতে হবে।
এইবার অনেকে বলবে আচ্ছা এখন ঘুড়ি কতটা উঁচুতে আছে সেটার জন্য ত্রিকোণমিতি কাজে লাগাবো। দেখো ওর পিছনে অ্যাকচুয়ালি ত্রিকোণমিতি কাজ করছে, ত্রিকোণমিতির সাহায্যে আমরা এর মানটা বার করতে পারি। ওকে, এবার এই ত্রিকোণমিতির সাহায্যে তাহলে কি বললাম, ঘুড়ি কতটা উঁচুতে আছে সেটা বলতে পারবো। এবং শুধু সেটা বলতে পারবো তাই নয়, আমি যেখান থেকে ঘুড়ি ওড়াচ্ছি সেখান থেকে ঘুড়ি যে দূরত্ব, এই যে সোজা দড়ি যেটা, অর্থাৎ ঘুড়ির সাথে যে দড়িটা বেঁধে আছে সেই দড়িটা আমার হাতে লাটাইয়ের সাথে আছে, সেই যে দূরত্ব দড়ি কতটা লম্বা সেটাও বলতে পারবো আমি এই ত্রিকোণমিতির সাহায্যে। এবং আমি এটাও বলতে পারবো, ধরো আমি এখানে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছি, এখানে ঘুড়ি আছে, এই যে দূরত্ব কতটা দূরে গিয়ে ঘুড়িটা উপরে আছে এই দূরত্বটা আমি ত্রিকোণমিতির সাহায্যে বলতে পারবো। বুঝতে পারছো? এগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আর কি, ধরো নদীর দুই দিকে পাহাড় আছে, নদী এরকমভাবে জল পড়ছে, বা ধরো এটা ঝর্ণা, জল পড়ছে। এবার ধরো তোমার মনে প্রশ্ন আসলো, আচ্ছা এই পাড় থেকে ওই পাড়ে কতটা দূরত্ব বলতে পারবি, অর্থাৎ নদীটা কতটা চওড়া সেটা কি বলা সম্ভব? হ্যাঁ, তার জন্য আমরা ত্রিকোণমিতি ইউজ করব। অথবা তোমার মাথায় এরকম প্রশ্ন আসলো, তুমি ধরো একটা বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এইবার তোমার সামনে একটা বড় ফোনের টাওয়ার আছে, ঠিক আছে, ফোনের একটা টাওয়ার আছে। এবার তোমার মাথায় প্রশ্ন আসলো, আচ্ছা এই টাওয়ারের মাথা থেকে আমি যদি একটা দড়ি বেঁধে আমার সামনে এনে রাখি বা আমার হাতে এনে রাখি, এই দূরত্বটা কতটা এটা বলতে পারবো। অথবা এই টাওয়ারটা তোমার থেকে কত দূরে আছে সেটা বলতে পারবে। অথবা এই বিল্ডিংয়ের সমান সমান টাওয়ারের যতটা হাইট সেটুকু বাদ দিয়ে বাকি কতটা হাইট আছে, ভালো করে বোঝো, এই বিল্ডিংয়ের তো একটা হাইট আছে, সেই সোজাভাবে টাওয়ারটা ওর থেকে লম্বা, সেই ক্ষেত্রে এই বিল্ডিংয়ের সমান সমান যদি টাওয়ারের হাইট ধরে নিই, মানে যতটুকু যাচ্ছে, এই ধরে টাওয়ারটা এত লম্বা, তার বিল্ডিংয়ের যে হাইট সেই বরাবর টাওয়ারের যতটা হাইট এতটুকু তো আছে, এছাড়াও টাওয়ার এতটা এক্সট্রা আছে, এই যে এই পোর্শনটা, এই যে পোর্শনটা কতটা এক্সট্রা আছে সেটাও আমরা বার করতে পারবো এই ত্রিকোণমিতির সাহায্যে। এবং এখনকার দিনে যখন ইঞ্জিনিয়ারিং পড়ে, এবং তোমরা অনেকেই আছো যারা হয়তো ইঞ্জিনিয়ার হবে, সেক্ষেত্রে এই ত্রিকোণমিতি কাজে লাগবে। তো ওভারঅল ত্রিকোণমিতি কিন্তু আমাদের ডেলি লাইফে প্রচুর পরিমাণে ইউজ হয়। রাস্তা কতটা চওড়া সেটা মাপতে ত্রিকোণমিতি লাগবে। এবার অনেকে বলবে রাস্তা চওড়া, হ্যাঁ ওটা তো মাপা কোনো ব্যাপারই না, ফিতে দিয়ে মাপছি। হ্যাঁ, দূরত্ব মাপছো, এবং সেই দূরত্ব মাপতেও কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কাজে লাগছে। ওকে, এবং বেসিক্যালি কি বললাম, এই যে হাইট বা এই যে দড়ি কতটা দূরে আছে দূরত্ব, এইগুলো কিন্তু আমরা ত্রিকোণমিতির সাহায্যে মাপছি, বা এই নদী কতটা চওড়া। ওকে, তাহলে আশা করি ত্রিকোণমিতির প্র্যাকটিক্যাল লাইফে কী ব্যবহার সেটা বুঝতে পেরেছো, এবং ত্রিকোণমিতি কী, নামের উৎপত্তি কী, এবং কোন ত্রিভুজের উপর এটি করা হচ্ছে, সেক্ষেত্রে পূরক কোণ কাকে বলে, এবং এই যে চ্যাপ্টারের নাম কোন পরিমাপের ধারণা, সেখানে কোনটা কিভাবে তৈরি হচ্ছে সেটি তোমরা বুঝতে পেরেছো। এইবার এই চ্যাপ্টারে আমরা কিছু রেজাল্ট দেখব, সেই রেজাল্টগুলো তোমাদের মনে রাখলেই হবে, তারপরে আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাবে। তো তোমরা এইটুকু লিখে নাও। চলো এবার প্রথম যে রেজাল্টটা আমাদের জানতে হবে সেটা দেখে নিই। দেখো প্রথম রেজাল্ট হচ্ছে, কোনো কোণের একটি রশ্মির ঘড়ির কাঁটার বিপরীত দিকে যতবার পূর্ণ আবর্তন হবে কোণের পরিমাণ ততবার 360 ডিগ্রি বেড়ে যাবে। সিম্পল ভাষায় বলছে, একটি রশ্মি আছে, এটিকে তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে, ঘড়ির কাঁটা এইদিকে ঘোরে, তাই তো, এরকমভাবে ঘোরে। যদি আমি একটি ঘড়ি এঁকে নিই, সেই ক্ষেত্রে ঘড়ির কাঁটা কিভাবে ঘুরবে, এই যদি কাঁটা থাকে সেটি এইদিকে ঘুরছে, এরকমভাবে ঘুরছে, তাই তো, পুরো এইরকম একটা সার্কেল দিচ্ছে ঘড়ি কাঁটার দিকে। কিন্তু এখানে বলছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যতবার পূর্ণ আবর্তন করবে সেই ক্ষেত্রে কোণের পরিমাণ ততবার 360 ডিগ্রি বেড়ে যাবে। এইখানে আছে, এখান থেকে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে, এবং সেই ঘোড়াটা কেমন, পুরো একটা পাক দিলে সম্পূর্ণ, এইভাবে যখন পাক দিচ্ছ সেইভাবে প্রতি যে পাক দিচ্ছ প্রতি পাকে কত করে বাড়বে মান, 360 ডিগ্রি করে বেড়ে যাবে। অর্থাৎ ধরো এই কোণ এখানে আছে 30 ডিগ্রি, বা ধরো একটু বড় মান ধরছি, ধরো 60 ডিগ্রি আছে। এবার বলছে এটিকে আমি ঘড়ির কাঁটার দিকে একবার, ঘড়ির কাঁটার বিপরীত দিকে একবার ঘোরালাম, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি একবার ঘোরাই সেই ক্ষেত্রে কত মান বেড়ে যাবে, 360 বেড়ে যাবে। তাহলে আগে কত ছিল, 60 ডিগ্রি, তার সাথে আরও কত বেড়ে যাবে, 360, অর্থাৎ যোগ করলে কত হবে, 420 ডিগ্রি। কথা বলতে পারছি? সিম্পল বিষয়। যদি তোমার একটা কোণের মান দেওয়া থাকে, সেটাকে বলছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই যদি সেই রশ্মি হয় সেটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একবার পূর্ণ আবর্তন, অর্থাৎ পুরো একটা পাক দেবে, তাহলে কত বাড়বে, 360 বেড়ে যাবে। যদি বলো দুবার পাক দেবে তাহলে কি হবে, 360 দুইবার বাড়বে, তাই তো, তাহলে কি হতো সেই ক্ষেত্রে, 2 গুণ 360 অর্থাৎ কত, 720।
এটা 720 তো বাড়ছে, আর তার সাথে কত ছিল, কোণের মান 60, তাহলে যোগ করার পরে কত আসবে, 780 ডিগ্রি, তাই তো সেই কোণের মান। তাহলে বুঝতে পারছো যে ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে ঘোরে তাহলে কাঁটাটি সেই ক্ষেত্রে কোণের মাপ 360 ডিগ্রি বেড়ে যাবে প্রতি একবার পূর্ণ আবর্তনে। ওকে, এইবার এই যে রেজাল্ট, এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন তুলে দেয়, ডাইরেক্ট, এবং সেই কী কোয়েশ্চেন আসে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এবার দেখো সেম আরেকটা রেজাল্ট আমরা পড়বো, কি পড়বো, দেখো এখানে বলেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এক্ষেত্রে পড়বো ঘড়ির কাঁটার দিকে। বলছে রশ্মিটি যদি ঘড়ির কাঁটার দিকে যতবার পূর্ণ আবর্তন করবে সেই ক্ষেত্রে কোণের পরিমাণ ততবার 360 ডিগ্রি কমে যাবে। অর্থাৎ তুমি যদি কাঁটাটিকে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে, অর্থাৎ ঘড়ি কাঁটা যেভাবে ঘোরে, ঘড়ি কাঁটা কীভাবে ঘোরে, এরকমভাবে ঘোরে, তাই তো, সেই ক্ষেত্রে তুমি যতবার পূর্ণ আবর্তন করাবে, তোরা একবার পূর্ণ আবর্তন করালে তাহলে কত কমবে, 360 কমে যাবে। যদি দুবার ঘোরাও তাহলে কত হবে, 2 × 360 অর্থাৎ 720 কমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার যে কোণ দেওয়া থাকবে সেখান থেকে তুমি প্রতি একবার আবর্তনে 360 করে মাইনাস করবে। এবার যতবার তুমি পাক দেবে পূর্ণ আবর্তন ততবার করে 360 গুণ সেই যতবার ঘুরছে সেটাকে গুণ করে সেটাকে বাদ দেবে। এবার এখান থেকে একটা প্রশ্ন তৈরি হয়, আচ্ছা জ্যামিতিতে আমরা কি দেখে এসেছি, আমরা দেখেছি কোণের মান সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ মান 360 জ্যামিতিতে, তাই না? এবার তোমাদের কারোর মাথায় তো এই প্রশ্নটা আসতেই পারে না যে জ্যামিতিতে তো 0 ডিগ্রি সর্বনিম্ন দেখে এসছি আর 360 সর্বোচ্চ দেখে এসছি, আচ্ছা এইখানে যে 720 দেখছি, এখানে দেখছি কোনো একটা কোণের থেকে 360 বাদ দিয়ে দিচ্ছি। এবার তুমি কোণের মান যাই হোক, ধরো তুমি 10 ডিগ্রি ধরলে, সেখান থেকে তো যদি তুমি 360 বাদ দিয়ে দাও তাহলে কত হয়ে যাচ্ছে, -350। আচ্ছা কোণের মান তো দেখেছি সব থেকে ছোট 0 ডিগ্রি, এখানে তো -350, এ তো 0-র থেকেও ছোট, কিন্তু এরকম তো আমরা কখনো শিখিনি। হ্যাঁ, এইখানে জ্যামিতির যে কোণ তার সাথে এই ত্রিকোণমিতির কোণের পার্থক্য আছে। ওকে, জ্যামিতিতে সর্বনিম্ন মান 0 ডিগ্রি, সর্বোচ্চ মান 360, কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে সর্বনিম্ন মান তুমি ওরকমভাবে বলতে পারবে না, কারণ 0 ডিগ্রির থেকেও কম মান পাবে, 360 ডিগ্রির থেকেও বেশি মান পাবে। বোঝাতে পারলাম? এটাই কিন্তু এই চ্যাপ্টারের সব থেকে ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, বুঝলে? এইবার তাহলে বুঝতে পারছো যে ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে ঘোরা হয় 360 ডিগ্রি করে বাড়বে প্রতি পূর্ণ আবর্তনে, আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে সেক্ষেত্রে 360 ডিগ্রি করে কমবে, বিপরীতে বাড়বে, আর যদি ঘড়ি কাঁটার দিকে ঘোরে তাহলে কমবে, সিম্পল বিষয়। এবং সেই ক্ষেত্রে কোণের মান আমরা দেখব কি, যে 0-র থেকে কমও দেখবো, 360-এর থেকে বেশিও দেখতে পাবো। ওকে, এবার চলে আসি এই রিলেটেড একটা প্রশ্ন, দেখো কি বলছে, যে কোনো একটি ঘূর্ণায়মান রশ্মি, অর্থাৎ যে রশ্মির কথা আমি শেখালাম একটু আগে, বলছে তাদের প্রাথমিক অবস্থান অর্থাৎ শুরুতে যে অবস্থায় ছিল, ধরে নিলাম শুরুতে এই অবস্থায় আছে এই জায়গায়, এবং বলছে সেখানে প্রান্তবিন্দুকে কেন্দ্র করে, এই যে হচ্ছে প্রান্তবিন্দু, এর নাম যদি আমি ও দিই, এটাকে কেন্দ্র করে অর্থাৎ এটাকে ফিক্সড করে দিচ্ছি, করে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুবার পূর্ণ আবর্তন করে, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিক ঘুরছে এবং কবার ঘুরছে, দুবার, তাহলে একবার ঘুরলো, এখানে আসলো দাঁড়ালো, আবার একবার ঘুরে এখানে এসে দাঁড়ালো, তাহলে সেক্ষেত্রে বলেছে তারপরে আরও 30 ডিগ্রি কোণ ঘুরছে, মানে দুবার তো ঘুরছে তারপরে আরও 30 ডিগ্রি যাচ্ছে, তাহলে এখান থেকে 30 ডিগ্রি ধরে নিলাম এইটুকু। তাহলে কি হলো, প্রথমে দুবার পূর্ণ পাক দিল, দেওয়ার পরে বলছে আরও 30 ডিগ্রি যাচ্ছে, আরও 30 ডিগ্রি যাচ্ছে, সেই ক্ষেত্রে কোণের পরিমাপ কত হবে। এবার আমরা এক্ষুনি শিখলাম ঘড়ি কাঁটা বিপরীত দিকে যদি ঘোরো তাহলে কত করে বাড়বে, 360 করে বাড়বে, কতবার ঘুরেছে, দুবার ঘুরেছে, তাহলে 2 × 360 সমান 720 ডিগ্রি বাড়বে। এরপরে শুধু ওইখানে ঘুরে থামিনি, সে আরও 30 ডিগ্রি গেছে, তাহলে 720 ডিগ্রি তো গেছে, তার সাথে আরও 30 গেছে, তাহলে যোগ করো 30 সমান কত হবে, 750। অর্থাৎ এই কাঁটাটি দুবার যদি ঘড়ি কাঁটা বিপরীত দিক ঘুরে তারপরে আরও 30 ডিগ্রি কোণ যায় ঘোরে, সেই ক্ষেত্রে কোণের পরিমাপ হবে 750 ডিগ্রি। কত ইজি, আশা করি বুঝতে পারছো, সিম্পল একটা কনসেপ্ট, ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরলে 360 করে বাড়বে, ঘড়ি কাঁটার দিকে ঘুরলে 360 করে কমবে। ওকে, এবং এই কোশ্চেনগুলো কিন্তু 1 মার্কসের কোশ্চেন, যেগুলো তোমাদের স্কুলের পরীক্ষায় দেখতে পাবে, খুবই ইজি কোশ্চেন। আশা করি তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এই রিলেটেড যে কোনো কোশ্চেনে আসুক এবার তোমরা করতে পারবে। এবার নেক্সট আমরা যেটা দেখব সেটি হলো এই যে কোণের পরিমাপ করছি সেটি আমরা কি কি পদ্ধতিতে করতে পারি। দেখো টোটাল আমরা 2টো পদ্ধতিতে করতে পারবো। ওকে, তার আগে তোমরা এটা নোট ডাউন করে নাও, তারপরে আমরা এক এক করে দেখবো যে কোন কোন পদ্ধতিতে আমরা কিভাবে কোণের পরিমাপ করব। ওকে,
চলো এইবার সেই ত্রিকোণমিতির কোণ পরিমাপের জন্য যে দুটো পদ্ধতির কথা আমি বলছিলাম সেগুলো কি কি। দেখো, প্রথম পদ্ধতি হলো ষষ্ঠিক পদ্ধতি এবং দ্বিতীয় হলো বৃত্তীয় পদ্ধতি। আর এই দুটো পদ্ধতিকে বোঝার জন্য আমাদেরকে কয়েকটা সংজ্ঞা একটু জানতে হবে। দেখো, এগুলো আলাদা করে মনে রাখার কিছু দরকার পড়বে না, একবার বলে দেবো, খুব ভালোভাবে বুঝে যাবে। দেখো, প্রথম হচ্ছে সমকোণ কাকে বলে। তোমরা অনেকেই জানো সমকোণ কাকে বলে। কি, যে দুটি পরস্পর ছেদি সরলরেখা একে অপরের উপর লম্বভাবে দাঁড়ালে সেই ক্ষেত্রে যে কোণ তৈরি হয় তাকেই সমকোণ বলে। কি, পরস্পর ছেদি মানে একে অন্যকে ছেদ করছে, টাচ করছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিভাবে দাঁড়াবে, একে অন্যের উপর লম্ব হবে। দেখো, এর উপরে এ লম্ব হয়ে দাঁড়িয়েছে, এটার নাম যদি আমি ও এ আর এটার নাম ও বি দিই, তাহলে কি ও এ উপর ও বি লম্ব হয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে যে কোণ তৈরি হচ্ছে, এই যে কোণ তৈরি হচ্ছে, এটাকেই বলবো আমরা সমকোণ, ঠিক আছে। আর আমরা জানি এই এক সমকোণের মান কত, 90 ডিগ্রি, তাই তো। এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। দেখো, এই যে এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি বলি, এর কারণ হচ্ছে এটাই যে এই যে যখন আমরা কোণ পাচ্ছি সেই ক্ষেত্রে এই যে সমকোণ, এই সমকোণটাকে আমরা টোটাল 90টা ভাগে ভাগ করি। কি বললাম, 90টা খণ্ডে ভাগ করি। এভাবে যদি তুমি দাগ টানো, টোটাল 90টা খণ্ড তুমি টানতে পারবে। সেই ক্ষেত্রে এই প্রতিটা খণ্ডকে আমরা বলবো 1 ডিগ্রি করে, ঠিক আছে। এই হলো ডেফিনেশন এক সমকোণের। তাহলে প্রতিটা খণ্ডের মান যদি 1 ডিগ্রি হয়, 90টা খণ্ডের মান কত হবে, 90 ডিগ্রি। আর এই 90টা খণ্ড দিয়েই সেই কোণটা তৈরি হচ্ছে, যাকে বলছি আমরা সমকোণ বা এক সমকোণ। তাহলে এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। ওকে, এছাড়াও আমাদের এই ষষ্ঠিক পদ্ধতিতে আরও কিছু জানতে হবে। দেখো, এক সমকোণের মান 90 ডিগ্রি, এটুকু বুঝলাম, ঠিক আছে। এইবার 1 ডিগ্রির মান কত জানো? এই ষষ্ঠিক পদ্ধতিতে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। এইবার এইটাকে আমরা, এই যে মিনিট, এটাকে আমরা একটা চিহ্নের সাহায্যে প্রকাশ করি। কিভাবে জানো? এই 60 লিখবো, তার মাথায় একটা দাগ দেব। সিম্পলি 1 ডিগ্রি সমান সমান কত, 60 মিনিট। মুখে বলবো মিনিট, চিহ্ন দিচ্ছি দাগ মাথার উপরে। একইভাবে এই যে 60 মিনিট দেখলাম, ঘড়ির কাঁটার ক্ষেত্রে কি দেখেছি, 1 মিনিট মানে আবার কত, 60 সেকেন্ড, তাই তো। যেমন 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। এই ক্ষেত্রে আমরা দেখছি 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। একইভাবে 1 মিনিট, মিনিটকে কি চিহ্ন দিলাম, মাথায় এরকম একটা ড্যাশ। বলবো ষষ্ঠিক পদ্ধতিতে 1 মিনিটের মান কত, 60 সেকেন্ড। সেকেন্ডকে কি চিহ্ন দেবো, দুটো দাগ দেবো, মিনিটে একটা, সেকেন্ডকে দুটো, বলবো কি 60 সেকেন্ড। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে আমাদের এই কটা জিনিস জানতে লাগবে। প্রথম কথা, সমকোণ কাকে বলে, যেটা তোমরা বুঝেই গেছো। এবার এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি কেন হয় সেটাও বললাম। 90টা খণ্ডে ভাগ করছি, প্রতিটা খণ্ডের মান যদি 1 ডিগ্রি হয়, 90টা খণ্ডের মান 90 ডিগ্রি, তাই এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। এবার এই যে প্রতিটা ডিগ্রি বলছি 1 ডিগ্রি, এই 1 ডিগ্রির মান হচ্ছে 60 মিনিট ষষ্ঠিক পদ্ধতিতে। কি পদ্ধতি, ষষ্ঠিক, খেয়াল রাখবে। 1 ডিগ্রির মান 60 মিনিট, যে মিনিটটাকে আমি একটা দাগ দিচ্ছি মাথায়, এভাবে চিহ্নে প্রকাশ করছি। একইভাবে 1 মিনিট সমান সমান কত, 60 সেকেন্ড। ঘড়ির কাঁটার সাথে যদি যে টাইম আমরা যখন দেখি, মিনিট সেকেন্ড ঘন্টা, তার সাথে যদি তুলনা করো, দেখো ওখানে কি দেখি, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, এখানে আমরা দেখব 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। আর কি আছে আবার, সেই 1 মিনিট সমান সমান কি আমরা দেখি 60 সেকেন্ড, এখানেও 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। চিহ্ন কি দিচ্ছি, সেকেন্ডের ক্ষেত্রে দুটো দাগ, মিনিটের ক্ষেত্রে একটা দাগ, হয়ে গেল। এবার চলে আসি বৃত্তীয় পদ্ধতি। এই ক্ষেত্রে আমাদের কি কি জানতে হবে? দেখো, সবার প্রথমে জানতে হবে 1 রেডিয়ান কাকে বলে। এখানে যখন ষষ্ঠিক পদ্ধতিতে আমরা মাপবো কোণের পরিমাণ, সেই ক্ষেত্রে আমরা এককে কি ইউজ করব, ডিগ্রি। কি বললাম, ডিগ্রি ইউজ করব, যেটাকে আমরা চিহ্ন দিয়ে একটা প্রকাশ করি, এই যে গোল চিহ্ন মাথায়, তাই তো। এটা সবাই জানো। এইবার এই বৃত্তীয় পদ্ধতি, এটা তোমাদের কাছে নতুন। এই পদ্ধতি যখন আমরা মাপবো, তখন কিন্তু আর কোণের মানকে ডিগ্রি দিয়ে বলবো না। যেমন আমরা কোণ কি বলি, 60 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 ডিগ্রি, 360 ডিগ্রি বলি তো। কিন্তু যখন বৃত্তীয় পদ্ধতিতে দেখবো, তখন আর ডিগ্রি বলবো না, তখন বলবো রেডিয়ান। এবার এই রেডিয়ান কাকে বলে, চলো সেটাই জেনে নিই। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ও বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ তৈরি করে, তার পরিমাপকে বলা হয় 1 রেডিয়ান। এখানে ওই হবে, ঠিক আছে। তাহলে কি বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ। আচ্ছা, একটা বৃত্ত এঁকে নিই। এই হলো একটা বৃত্ত, এই হলো কেন্দ্র, যার নাম দিলাম ও, এই হলো ব্যাসার্ধ, যার নাম দিলাম আমি আর। এবার বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ ব্যাসার্ধ যতটা লম্বা, সেই সমান দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপ কীভাবে আঁকতে হয়, এই যে আর নিলাম, এখান থেকে এই যে বৃত্তের যে পরিধি, সেই বরাবর সেম লেন্থ যদি তুমি কেটে নাও, সেটাকে বলবো বৃত্তচাপ। অর্থাৎ এই যে এমনি সাধারণত বৃত্তচাপ কাকে বলে, এই যে বৃত্ত, সেখানে কেন্দ্র থেকে তুমি এই যে একটা খণ্ড যদি কেটে নাও, এই যে অংশটা, এই যে পরিধির যে অংশটা, এই যে লেন্থ এ বি,
এটাই হলো সেই বৃত্তচাপ। কিন্তু এই ক্ষেত্রে বৃত্তচাপ কীভাবে বলেছে, ওই ব্যাসার্ধের সমান, অর্থাৎ আর যতটা ততটাই, অর্থাৎ এখান থেকে আর এইটুকু একইভাবে বৃত্তে সেই সমান লেন্থ, অর্থাৎ আর মাপ আমি নিয়ে নেব, ধরো এইটুকু হলো সেই আর নিলাম, সেই সমান দৈর্ঘ্যের আমি একটা বৃত্তচাপ কেটে নিলাম। আবার এটাও তো ব্যাসার্ধ, তাই তো? তাহলে দেখতে পাচ্ছ এটি হলো বৃত্তচাপ, এটি হলো ব্যাসার্ধ, এটি কি ব্যাসার্ধ, আর এটি হলো বৃত্তচাপ। আশা করি বুঝতে পারছো। এবার বলছে তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের যদি একটি বৃত্তচাপ আমি কেটে নিই, সেই ক্ষেত্রে ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ তৈরি হয়, এই যে বৃত্তচাপ কেটে দিলাম এর জন্য এখানে একটা কোণ তৈরি হচ্ছে, তো এই কোণটার নাম যদি আমি থিটা দিয়ে দিই, এই যে থিটা কোণ যে তৈরি হচ্ছে এর পরিমাপকে আমরা 1 রেডিয়ান বলবো, অর্থাৎ এই থিটা কোণের মান হবে 1 রেডিয়ান, এবং রেডিয়ানকে এই যে 1 রেডিয়ান, এবং এই রেডিয়ানকে আমরা চিহ্ন দিয়ে লিখি সি দিয়ে, কি দিয়ে লিখি সি, এবং মাথায় লিখবো সি। ডিগ্রির ক্ষেত্রে আমরা লিখছিলাম একটা গোল সার্কেল করছিলাম, কিন্তু রেডিয়ানের ক্ষেত্রে আমরা লিখবো সি দিয়ে, অর্থাৎ এটাকে আমরা বলবো 1 রেডিয়ান। রেডিয়ানকে সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে বৃত্তীয় পদ্ধতিতে আমরা মাপবো যখন, তখন বলবো রেডিয়ান, আর ষষ্ঠিক পদ্ধতিতে বলবো ডিগ্রি। আর বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানকে সি দিয়ে প্রকাশ করা হয়, আর ষষ্ঠিক পদ্ধতির ডিগ্রিকে এরকম গোল বা সার্কেল দিয়ে প্রকাশ করা হয়। এবং সমকোণ, এক সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, মিনিটকে একটা দাগ দিয়ে প্রকাশ করা হয়, আর সেকেন্ডকে দুটো দাগ দিয়ে প্রকাশ করা হয় মাথায়, আর রেডিয়ানকে তো বললাম সি দিয়ে প্রকাশ করা হয়। এইবার এই পুরো যে জিনিস বুঝলাম, এখানে তাহলে মনে রাখার জিনিস কি, সিম্পলি 1 সমকোণ 90 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, এই হচ্ছে কনসেপ্ট। আর কি মনে রাখতে হবে, ষষ্ঠিক পদ্ধতিতে আমরা ডিগ্রি দিয়ে পরিমাপ করি, কি বললাম, ডিগ্রি দিয়ে। আর বৃত্তীয় পদ্ধতিতে আমরা রেডিয়ান দিয়ে পরিমাপ করি, এবং সেক্ষেত্রে রেডিয়ান কাকে বলে তোমরা বুঝতে পেরেছো। এবার যদি পরীক্ষার দিক থেকে দেখাবো এই রেডিয়ান কাকে বলে বুঝে যাওয়ার পরে আর আলাদা করে এটাকে মনে রাখতে হবে না, শুধুমাত্র এইটুকু মনে রাখবে, বৃত্তীয় পদ্ধতিতে আমরা রেডিয়ান দিয়ে পরিমাপ করি, এবং সেই ক্ষেত্রে রেডিয়ানের চিহ্ন হচ্ছে সি, যেটাকে আমি মাথায় লিখে দিই। ওকে, এই হলো টোটাল দুটো পদ্ধতি। এইবার আমরা শিখব যে এই যে দুটো পদ্ধতির সাথে কীভাবে পরিমাপ করে, এবং এটাও শিখব যে তোমাদের ধরো কখনো ষষ্ঠিক পদ্ধতিতে মান দিয়ে দিল, বললো বৃত্তীয়তে এর মান বের করো, অথবা বৃত্তীয় পদ্ধতিতে মান দিল, বললো ষষ্ঠিক পদ্ধতিতে এর মান বের করো। এই সমস্ত টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, তো সেই কিভাবে চেঞ্জ হচ্ছে এবং এই পরিমাপ কীভাবে করতে হয় সেগুলো চলো এবার দেখে নিই। তোমরা এটা নোট ডাউন করে নাও। তো চলো এবার ষষ্ঠিক মান দেওয়া থাকলে সেখান থেকে বৃত্তীয় মান কীভাবে পরিবর্তন করতে হয়, একইভাবে বৃত্তীয় মান দেওয়া থাকলে সেখান থেকে ষষ্ঠিক মানে কীভাবে পরিবর্তন করতে হয় সেটা শিখে নিই। দেখো সবার প্রথমে আমরা শিখবো ষষ্ঠিক থেকে বৃত্তীয়। ষষ্ঠিক মানে কি ডিগ্রি, আর বৃত্তীয় মানে রেডিয়ান, অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করা শিখবো। দেখো 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। কি বললাম, 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। এবার তোমাদের যদি কোনো ডিগ্রিতে মান দেওয়া থাকে এবং বললো সেটি রেডিয়ানে প্রকাশ করো, অথবা ষষ্ঠিক মান দেওয়া থাকে, ডিগ্রির জায়গায় ষষ্ঠিক একই কথা, তাই তো? কখনো ডিগ্রি বলতে পারে, কখনো ষষ্ঠিক বলতে পারে, সেক্ষেত্রে বলবে তোমার বৃত্তীয় মানে প্রকাশ করো অথবা রেডিয়ানে প্রকাশ করো। সিম্পলি তাকে π/180 রেডিয়ান দিয়ে গুণ করে দেবে। উদাহরণ দিই, দেখো তোমার যদি বলে 30 ডিগ্রির মান বার করো, তাহলে এইটার 30 ডিগ্রির যদি আমি বৃত্তীয় মান বার করি, তাহলে 30 গুণ π/180 রেডিয়ান। 30 দিয়ে যদি কাটো 6, তাহলে কত আসলো, π/6 রেডিয়ান। এইবার এইখানে আমার দুটো পয়েন্ট বলার আছে। প্রথম পয়েন্ট হলো এই যে রেডিয়ান যে চিহ্নটা, এটা না শুধুমাত্র পায়ের উপর আছে এরকমটা ভেবো না। দেখো ডিগ্রি যখন আমরা ডিগ্রি লিখি তখন সেই পার্টিকুলার নাম্বারের উপর আমরা ডিগ্রি লিখছি, কিন্তু যখন এই রেডিয়ান চিহ্নটা দিচ্ছি তখন না এই পুরোটার উপরই আমি রেডিয়ান চিহ্ন দিই। শুধুমাত্র পাইয়ের মাথায় রেডিয়ান আছে এমন নয়, আমরা কিন্তু পুরো ব্র্যাকেট দিয়ে তার মাথায় রেডিয়ান লিখি। দেখো আমি এই জন্য এখানে ব্র্যাকেট দিয়ে লিখেছি। এবার প্রশ্ন অনেকের মাথায় আসতে পারে, যখন তোমরা বই দেখবে যে পায়ের মাথায় দেওয়া আছে এরকম মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি না পায়ের মাথায় থাকে না, পুরোটার মাথায় থাকে। কিন্তু যেহেতু স্টুডেন্টদেরকে টিচাররা বলে দেয় যে অ্যাকচুয়ালি রেডিয়ান চিহ্নটা পুরোটার মাথায় থাকে, সেই জন্যে পরবর্তীতে যখন লেখো বারবার ব্র্যাকেট দিতে হবে, সমস্যার সৃষ্টি হয়। সেই জন্যে রেডিয়ান যে চিহ্নটা ওটা ডাইরেক্ট যেমনভাবে লেখা হয় দেখে মনে হয় যেন পায়ের মাথায় আছে, কিন্তু পুরো পায়ের মাথায় কিন্তু নেই। তো সবসময় মনে রাখবে যে ডিগ্রি, এই রেডিয়ান যে চিহ্নটা এটি কিন্তু পুরোটার মাথায় আছে। এটা গেল প্রথম পয়েন্ট। ওকে, এবার দ্বিতীয় পয়েন্ট কি আসছে, দেখো রেডিয়ানের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে যে রেডিয়ানকে তুমি চিহ্নে লিখতে পারো অথবা সিম্পলি বানানে লিখতে পারো, অর্থাৎ এটাকে তুমি এই চিহ্ন না দিয়ে এরকমভাবে লিখতে পারো π/6 এত রেডিয়ান। যেরকম তোমরা একক লেখো মিটার, সেন্টিমিটার,
তাই তো? সেরকম এরকমভাবে এখানে তোমরা রেডিয়ান লিখতে পারো, হয় চিহ্ন দেবে নাই বানানে লিখবে। এই দুটো পয়েন্ট কিন্তু খেয়াল রাখবে, একসাথে দুটো করে দিও না, মানে চিহ্নও দিচ্ছ বা রেডিয়ানও দিচ্ছ, এটা কিন্তু তোমার সুপারফ্লুয়াস হয়ে যাবে, অর্থাৎ দুটো একই জিনিস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হয় তুমি চিহ্ন ইউজ করো অথবা বানানে লেখো। ওকে, এবং যেহেতু তোমাদের আমি বলে দিলাম যে এই সি অর্থাৎ রেডিয়ান যে সাইন সেটা শুধুমাত্র পাইয়ের উপর আছে এমনটা নয়, পুরোটার উপর আছে, সেই জন্য তোমরা এইখানে ব্র্যাকেটটা নাও দিতে পারো, কিন্তু স্ট্যান্ডার্ড ব্যাপার অর্থাৎ অ্যাকচুয়ালি নিয়ম কিন্তু ব্র্যাকেট দিয়ে, কারণ পুরোটার উপর রেডিয়ান চিহ্নটা বোঝানো হয়। ওকে, আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এইবার চলে আসি বৃত্তীয় থেকে ষষ্ঠীকে কিভাবে পরিবর্তন করব। বৃত্তীয় থেকে ষষ্ঠীকে পরিবর্তন করতে গেলে দেখো, অর্থাৎ রেডিয়ান থেকে ডিগ্রিতে পরিবর্তন করলে দেখো 1 রেডিয়ানের মান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই। অর্থাৎ তোমাদের যদি রেডিয়ানে কখনো মান দেওয়া থাকে, সেখান থেকে যদি তোমাদের ষষ্ঠীকে মান বার করতে বলো অর্থাৎ ডিগ্রিতে প্রকাশ করতে বলে, সেই ক্ষেত্রে তোমাদেরকে 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে চলো একটা দেখে নেওয়া যাক। ধরো এইটাই দেওয়া আছে π/6, এত রেডিয়ান। এটাকে যদি আমি ষষ্ঠীক অর্থাৎ ডিগ্রিতে প্রকাশ করি তাহলে π/6 গুণ 180 ডিগ্রি বাই পাই। পাই পাই কেটে গেল, 6 দিয়ে কাটলে 3 6 18 অর্থাৎ 30। কত আসলো? 30 ডিগ্রি। এইবার তোমাদের মাথায় অটোমেটিক একটা প্রশ্ন চলে আসবে, আচ্ছা ডিগ্রি কি শুধু 180-র মাথায় আছে না পাইয়ের মাথায়ও আছে? যেমন রেডিয়ান দেখলাম সবার মাথায় আছে, ডিগ্রিটা কার মাথায় আছে? দেখো ডিগ্রিটা কিন্তু শুধুমাত্র 180-র মাথায় আছে, পাইয়ের মাথায় নেই। এই জায়গাটাই কিন্তু একটা ডিফারেন্স যে রেডিয়ান আর ডিগ্রির মধ্যে। ডিগ্রিটা পার্টিকুলার সেই নাম্বারের উপর থাকছে, কিন্তু রেডিয়ানটা পুরোটার উপর আছে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো, যখন তোমাদের রেডিয়ানে প্রকাশ করতে বলবে অর্থাৎ বৃত্তীয় মান বার করতে বলবে, তখন সিম্পলি ডিগ্রির মানটাকে তোমরা π/180 রেডিয়ান দিয়ে গুণ করে দেবে। আর যদি তোমাদের রেডিয়ান দেওয়া থাকে বলে ডিগ্রিতে প্রকাশ করো অথবা ষষ্ঠিক মান বার করো, 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করে দেবে। বুঝতে পেরেছো? এইবার পরীক্ষাতে এমসিকিউ দেয়, ছোট ছোট এমসিকিউ। ধরো তোমাদের ডিগ্রির একটা মান দিয়ে দিল, বললে রেডিয়ান মান কত অর্থাৎ বৃত্তীয় মান কত, অথবা বৃত্তীয় মান দেওয়া আছে বলবে যে তোমার ডিগ্রিতে অর্থাৎ ষষ্ঠিক মান কত। বেশিরভাগ তোমাদের না রেডিয়ানে অর্থাৎ বৃত্তীয় মানে প্রকাশ করতে বলে। তো চলো ঝটপট সেই সমস্ত ডিগ্রির চেঞ্জগুলো দেখে নিই যেগুলো তোমাদের পরীক্ষায় সব থেকে বেশি আসে। দেখো 30 ডিগ্রি অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। এবার পরপর তোমরাও আমার সাথে খাতা পেন নিয়ে রেডি হও একসাথে, এবং নিজেরাও ট্রাই করো যে এই যে মানগুলো আমি তোমাদের বার করতে বলছি সেগুলো নিজেরা পারো কিনা, এবং তোমরা পারবে। আশা করি তোমরা বুঝেই গেছো। সিম্পলি ডিগ্রি থাকলে রেডিয়ানে প্রকাশ করতে গেলে π/180 রেডিয়ান দিয়ে গুণ করো, আর রেডিয়ান থাকলে ডিগ্রিতে প্রকাশ করতে গেলে 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করো। ওকে, তাহলে দেখো যদি আমাকে বলা হয় 90 ডিগ্রির মান বার করতে, 180 ডিগ্রির মান বার করতে, চলো এক করে বার করি। তাহলে 90 গুণ π/180 রেডিয়ান, রেডিয়ান চিহ্ন কার উপর আছে আশা করি বুঝতে পারছো। 90 দিয়ে কাটলে 2 অর্থাৎ π/2 এত রেডিয়ান, বা বানানে যদি লেখো π/2 রেডিয়ান। একইভাবে 180 সেটাকে কীভাবে বার করতে পারবো? 180 গুণ π/180 রেডিয়ান। 180 180 কেটে গেল, কত পড়ে থাকবে? পাই রেডিয়ান। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পেলাম 90 ডিগ্রি মানে π/2 আর 180 ডিগ্রি মানে পাই এত রেডিয়ান। এবং এই যে রেজাল্টগুলো, এগুলো তোমাদের চ্যাপ্টার নাম্বার 23-এ খুব কাজে লাগবে, কারণ এইগুলোর সাহায্যে আমরা অনুপাত বের করব। সেই সমস্ত যে সমকোণী ত্রিভুজ আমাদের থাকবে, সেই সমকোণী ত্রিভুজের বাহুর মধ্যে আমরা অনুপাত বের করব। ওকে, তো তখন এইগুলো আমাদের কাজে লাগবে, এবং দেখবে তখন তোমরা এই টার্মগুলোকে দেখতে পাচ্ছ। এবার হঠাৎ করে যদি আমি 23 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করতাম, তাহলে এগুলোর সাথে তোমাদের পরিচিত হতো না, এবং সেই ক্ষেত্রে তোমাদের প্রবলেম ক্রিয়েট হতো। ওকে, তো এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট তোমরা পরবর্তী চ্যাপ্টার যখন অঙ্ক করবে তখন বুঝতে পারবে। তাহলে 90-এর মান বুঝতে পারলে, 180-র মান বুঝতে পারলে, যদি তোমাদের কখনো বলে যে 45 ডিগ্রির মান কত, সিম্পলি 45 গুণ π/180, তাই তো? 45 দিয়ে কাটলে 4, π/4 এত রেডিয়ান। ওকে, তাহলে এই যে কটা ডিগ্রি আমি তোমাদের করালাম, এগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়। এছাড়াও তোমাদের যে কোনো ডিগ্রি যদি দেয়, সেক্ষেত্রে তোমরা সিম্পলি π/180 রেডিয়ান দিয়ে গুণ করে দেবে। একই জিনিস তোমাদের যদি রেডিয়ানে দেওয়া থাকতো আর ডিগ্রিতে প্রকাশ করতে বলতো, তাহলে কি হতো? দেখো এইখানেও সেই উল্টো করতে হবে। তাহলে কি করতে হবে? অলরেডি আমি π/6 দিয়ে দেখে নিয়েছি, তাই তো? এবার এগুলোকে যদি আমি একটু চেঞ্জ করে করি, সেক্ষেত্রে কেমন আসবে চলো দেখে নিই। দেখো সবার প্রথমে আমি বের করব π/2, যেটা আমি দেখলাম কি অলরেডি 90 ডিগ্রি। চলো সেটাই প্রমাণ করি। রেডিয়ান আছে, ডিগ্রিতে প্রকাশ করতে হবে, π/2 গুণ 180 ডিগ্রি বাই পাই। পাই পাই কেটে গেল, 2 দিয়ে কাটলে 90 ডিগ্রি। তাহলে কত আসলো? 90 ডিগ্রি। দেখলে π/2 রেডিয়ান সমান 90 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। এখান থেকেও দেখাতে পারলাম, এখান থেকেও দেখাতে পারলাম। তাহলে এখান থেকে ক্লিয়ারলি বলতে পারছি π/2 রেডিয়ান সমান 90 ডিগ্রি।
একইভাবে ধরো পাই দিলাম, তাহলে কি হবে পাই গুণ 180 ডিগ্রি বাই পাই, পাই বাই কেটে গেল, কত হবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারছি পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। একইভাবে তোমরা 45 ডিগ্রি বার করবে, 60 ডিগ্রি বার করবে। 60 ডিগ্রিটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? কি অ্যান্সার হবে কমেন্টে জানিও। 60 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করো, একইভাবে যখন রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে সেটার মান তোমরা আবার ডিগ্রিতে কনভার্ট করে দেখো, ঠিক আছে? তাহলে 60 ডিগ্রির মান বের করবে, আর বার করবে হচ্ছে পাই বাই 4, এটির মান কত হবে, ঠিক আছে? তো এইগুলো তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, এগুলো তোমরা অ্যান্সার করে কমেন্টে জানাবে। এইবার লাস্ট, এই চ্যাপ্টারের লাস্ট কনসেপ্ট, সেটি চলো দেখে নিই কী বলছে। দেখো এটি লাস্ট, এবং এটা দিয়ে স্পেসিফিক্যালি একটাই অঙ্ক বারবার রিপিট হয়। কী বললাম? একটাই অঙ্ক, তার জন্যই পুরো রেজাল্টটা আমাদের জানতে হবে। কী বলছে দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এস দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান থিটা হলে ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। অনেকের মনে হবে কি বললাম, আবার অনেকে একটু হলেও রিলেট করতে হচ্ছে কার সাথে বলো তো? রেডিয়ানের ডেফিনেশনের সাথে, তাই তো? রেডিয়ান কাকে বলে অলরেডি কিন্তু আমরা দেখেছি, সেখানে এই বৃত্তচাপ আর এই যে বৃত্তের ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক অলরেডি আমরা দেখে এসেছি। কী দেখেছি? যে বৃত্তচাপ আর বৃত্তের ব্যাসার্ধ যদি সেম হয় সেই ক্ষেত্রে যে কোণ উৎপন্ন হয় তাকে বলবো আমরা 1 রেডিয়ান। ঠিক বলেছি? এই যে বৃত্ত, কেন্দ্র, ও দিলাম নাম, এই আর যদি আবার বৃত্তচাপ নিয়ে নিই সেই ক্ষেত্রে এই যে কোণ তৈরি হয় থিটা, এটাকে আমরা কি বলেছিলাম? 1 রেডিয়ান। আর 1 রেডিয়ানের মান এক্ষুনি আমরা যদি ডিগ্রিতে প্রকাশ করি কত দেখলাম? 180 ডিগ্রি বাই পাই, তাই তো? বোঝা গেছে? কিন্তু এইখানে দেখো বলেছে একক দৈর্ঘ্য, অর্থাৎ এক্ষেত্রেও একটা বৃত্ত আমি নিচ্ছি যার দৈর্ঘ্য কত হচ্ছে আর একক, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এস দৈর্ঘ্যের বৃত্তচাপ। দেখো ওখানে বলেছিল যখন রেডিয়ান 1 রেডিয়ানের ডেফিনেশন পড়েছিলাম, কি বললাম? 1 রেডিয়ানের, তখন এই বৃত্তচাপের যা দৈর্ঘ্য ব্যাসার্ধেরও তাই দৈর্ঘ্য। কিন্তু যেহেতু আমরা শুধুমাত্র 1 রেডিয়ান পড়লে চলবে না, আমরা দেখো অনেক রেডিয়ান দেখলাম, পাই বাই 2, পাই বাই 6 দেখেছি তো, তাই তো? তো সেই ক্ষেত্রে এখানে বৃত্তচাপ দেখো আলাদা নিয়েছে, কত নিয়েছে? এস। ধরে নিলাম বৃত্তচাপ এটা হলো এস। সেই ক্ষেত্রে আমরা তো কোণ একটা তৈরি করতে পারবো, এটাও তো কত? আর, কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধিতে যেখানে টাচ করা আর হবে। তাহলে সেই ক্ষেত্রে বলছে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, কেন্দ্রে কোণ উৎপন্ন হলো, এই কোণটার যদি বৃত্তীয় মান থিটা, কারণ দেখো বৃত্তীয় কেন বলছি, কারণ এই যে অ্যাকচুয়ালি যদি দুজনের বৃত্তচাপ আর ব্যাসার্ধের লেন্থ সেম হয় সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হচ্ছিল? আমরা রেডিয়ানে প্রকাশ করতে পারছিলাম। তাহলে এখানেও বৃত্তচাপ যদি আলাদাও হয় তাও কি আমরা রেডিয়ানে প্রকাশ করছি, আর রেডিয়ানে প্রকাশ করা মানে কি? বৃত্তীয় মান নিয়ে কথা বলা। তো এখানে কি বলছে যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান, অর্থাৎ রেডিয়ানে যে মান, সেটি কীভাবে বার করব? সেটি হচ্ছে এস ইকুয়াল টু আর ইন্টু থিটা হবে। কী হবে? এস অর্থাৎ বৃত্তচাপ ইজ ইকুয়াল টু আর মানে সেই ব্যাসার্ধ, এবং গুণ থিটা অর্থাৎ যে কোণ তারা কেন্দ্রে তৈরি করছে। এই হলো রেজাল্ট, এটা দিয়ে ডাইরেক্ট অ্যাপ্লিকেশনের রেজাল্টের। ওকে, চলো এইবার আজকের সমস্ত যে কনসেপ্ট সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। এইবার আমরা শুরু করব সেই সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং স্কুলে রিপিট হওয়া প্রশ্ন, যেগুলো আমি বলতে পারি তোমরা নিজেরাই একটু পরে নিজেরাই করতে পারবে ওগুলো। ওকে, তো চটপট করে এবার রেডি হয়ে যাও সেই কোশ্চেনগুলোর জন্য। ওকে, এটা তোমরা নোট ডাউন করে নাও। তো চলো প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। বলছে একটি ত্রিভুজের দুটি কোণে ষষ্ঠিক মান 75 ডিগ্রি ও 45 ডিগ্রি হলে তৃতীয় কোণে বৃত্তীয় মান কত? দেখো কোশ্চেনে সবার প্রথমে দুটো ষষ্ঠিক মান দেওয়া আছে, তারপরে বলেছে তৃতীয় যে কোণ তার বৃত্তীয় মান কত। তাহলে বৃত্তীয় মান বার করতে গেলে সবার আগে আমার তৃতীয় কোণে ষষ্ঠিক মান বার করতে হবে। আশা করি প্রশ্ন বুঝতে পেরেছো। এবার আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে ধরে নিলাম তৃতীয় কোণটি হচ্ছে এ হলো, সেই ক্ষেত্রে তিন কোণের সমষ্টি কত? 180। তাহলে একটি কোণ এ, আর বাকি দুটো কোণ কত? 75 ডিগ্রি আর 45 ডিগ্রি। আর তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এবার এই ক্ষেত্রে অ্যাঙ্গেল এ প্লাস এই দুটোকে যদি যোগ করে দাও কত হবে? 5 5 10 0, হাতে 1, 4 1 5, 5 আর 7 12, অর্থাৎ 120 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। এবার সেখান থেকে কোণ এ সমান সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি কত হয়? 60 ডিগ্রি। তাহলে আমি তৃতীয় কোণের মান বার করতে পারলাম 60 ডিগ্রি। এবার ডিগ্রিতে যখন আছে বৃত্তীয় বার করা খুবই সোজা। কি করতে হবে আমাদেরকে? পাই বাই 180 রেডিয়ান দিয়ে গুণ করতে হবে। অতএব কোণ এ সমান সমান 60 গুণ পাই বাই 180 রেডিয়ান, 60 দিয়ে কাটলে 3, অর্থাৎ কত? পাই বাই 3 এত রেডিয়ান। অর্থাৎ
তৃতীয় কোণে বৃত্তীয় মান হবে π/3 রেডিয়ান। হয়ে গেল। দেখো পরের অঙ্কটা পুরো সেম, শুধু ডেটা আলাদা। কি বলছে, একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান 65 ডিগ্রি ও 85 ডিগ্রি হলে বৃত্তীয় মান কত? এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, অ্যান্সার কী হবে কমেন্টে জানিও, আর যদি সমস্যা হয় সেটাও জানিও। আশা করি কোনো সমস্যা হবে না, তোমরা এই কোশ্চেনটা খুব সহজেই সলভ করে নিতে পারবে। সিম্পল প্রসেস, সবার আগে ষষ্ঠিক বার করবো, তারপরে বৃত্তীয় বার করতে পারবো, তাই তো? এবার চলে আসো পরের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কি বলেছে, 3750 সেকেন্ড। সেকেন্ড কেন বলছি, মাথায় দুটো দাগ আছে, আশা করি তোমরা এখন বুঝতে পারছো। একটা দাগ মানে মিনিট, দুটো দাগ মানে সেকেন্ড। এবার এই যে মান, এটাকে বলেছে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে। ওকে, তাহলে সবার আগে আমরা কি শিখেছিলাম সেগুলো একবার মনে করে নিই। 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এবার আমরা যখন ঘড়ির কাঁটাতে টাইম পরিবর্তন করতাম তখন কিভাবে করতাম? দেখো, যদি আমাদের ঘন্টা থাকতো, মিনিটে প্রকাশ করতে হতো, তাহলে 60 দিয়ে গুণ করতাম। আর যদি মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে হতো তাহলে 60 দিয়ে ভাগ করতে হতো। একইভাবে মিনিটকে সেকেন্ডে প্রকাশ করতে হলে 60 দিয়ে গুণ করি, আর যদি সেকেন্ডকে মিনিটে প্রকাশ করতে হয় তাহলে 60 দিয়ে ভাগ করতাম। এবার দেখো এখানে সব সেকেন্ডে আছে, সেকেন্ড থেকে মিনিটে আসবো। দেখো আমরা যদি ঘড়ির কাঁটার দিকে তাকাই, সেই ক্ষেত্রে মিনিট, ঘন্টা আর সেকেন্ড যদি দেখি, সেই ক্ষেত্রে তোমাদের যদি সেকেন্ডকে মিনিটে করতে হয় তাহলে 60 দিয়ে ভাগ করতে হতো, আর মিনিটকে ঘন্টা করতে গেলেও 60 দিয়ে ভাগ করতে হতো, তাই তো? এবার একইভাবে এইখানে দেখো, তোমার যদি সেকেন্ডকে মিনিট করতে হয় তাহলে কি করতে হবে? এখান থেকে পরের লাইন কি লিখতে পারি বলো তো? 1 সেকেন্ড সমান সমান 1 সেকেন্ড সমান সমান কী হবে? এই 60 এখানে তলায় চলে আসে, কী হবে? 1/60 মিনিট, অর্থাৎ 60 দিয়ে ভাগ করব। সেকেন্ডকে মিনিট করতে গেলে 60 দিয়ে ভাগ। একইভাবে তোমার যখন মিনিট আছে সেটাকে ডিগ্রি করতে গেলেও সেই 60 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। 1 মিনিটের মান কত? 1/60 ডিগ্রি। অর্থাৎ মিনিটকে ডিগ্রি করতে গেলে 60 দিয়ে ভাগ করো, একইভাবে সেকেন্ডকে মিনিট করলেও 60 দিয়ে ভাগ করতে হবে। তো সবার প্রথমে সেকেন্ডকে মিনিট করব, তারপরে মিনিটকে ডিগ্রিতে প্রকাশ করব। ওকে, তাহলে দেখো 3750 আছে, সবার আগে 60 দিয়ে ভাগ করো, 6 দিয়ে 6 ছক 36। এই ভাগগুলো তোমরা নিজেরাই করো, ঠিক আছে? তাহলে তোমাদের ক্যালকুলেশন স্পিড বাড়বে। বিয়োগ করো 5, এখান থেকে কত আসবে? 1 0, 6 দুগুণে 12, 120, তারপরে আসলো 30। দেখো 30 আর যাবে না, তার মানে এটা পড়েই থাকলো। তাহলে এই যেটা পড়ে থাকলো এটা হলো 30 সেকেন্ড। অর্থাৎ এই যে নাম্বার, এটাকে মিনিট আর সেকেন্ডে প্রকাশ যদি করি, সেই ক্ষেত্রে আসলো কত? দেখো 3750 সেকেন্ড মানে 62 মিনিট আর 30 সেকেন্ড। এইবার এই যে মিনিট আছে, এই মিনিটটাকে এবার ডিগ্রিতে প্রকাশ করব। মিনিটকে ডিগ্রিতে প্রকাশ করতে গেলে কী করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। 62কে ভাগ করো 60 দিয়ে, 60কে 60, বিয়োগ করো 2। এই যেটা পড়ে থাকলো, অ্যাকচুয়ালি কাকে ভাগ করেছিলাম? মিনিটকে ভাগ করেছিলাম, তাহলে অবশিষ্ট পড়ে থাকাটা কি? মিনিট। আর যেটি ভাগ করার পরে ভাগফল পেলাম সেটি কি হলো? আমার ডিগ্রি। তাহলে এখান থেকে আসলো, যদি 62কে আলাদা করে লিখি, 62 মিনিট সমান সমান 1 ডিগ্রি 2 মিনিট। এবার এই পুরোটাকে যদি লিখবো, কারণ 62 মিনিটের মান যদি বসিয়ে দিই তাহলে শেষে কত পাবো? 37, মানে 3750, 3750 সেকেন্ড সমান সমান 1 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। সবার প্রথমে আমরা সেকেন্ডকে মিনিটে কনভার্ট করলাম, 60 দিয়ে ভাগ করলাম, যেটা ভাগ শেষ সেটা সেকেন্ডই, আর যেটুকু বার হলো সেটা মিনিটে। এবার যখন মিনিট পেলাম সেটাকে আবার ডিগ্রিতে প্রকাশ করছি, তার জন্য আবার 60 দিয়ে ভাগ করলাম। 60 দিয়ে ভাগ করার পর যেটি পড়ে থাকলো ভাগ শেষ, সেটি হলো তোমার মিনিট, আর যেটি ভাগফল সেটি হলো তোমার ডিগ্রি। তাহলে কত আসলে? 1 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড। এই 3750 সেকেন্ডকে যদি আমি ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করি। আশা করি বুঝতে পেরেছো। তো এটা তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেন কি বলছে চলো দেখি। বলছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। এবার দেখো, যখনই রেডিয়ানে প্রকাশ করার কথা বলবে তার মানে বৃত্তীয় মান বার করতে হবে, আর বৃত্তীয় মান বার করতে পারবো যখনই আমি তার ষষ্ঠিক মানটা জানবো, অর্থাৎ পুরোপুরি ডিগ্রি ফর্মেটে জানবো। কিন্তু এখানে দেখো ডিগ্রি, মিনিট, সেকেন্ড সব আছে, তার মানে সবার আগে আমাকে এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে, তারপরে সেখান থেকে আমরা রেডিয়ান মান বার করতে পারবো। এবার দেখো ডিগ্রি, মিনিট, সেকেন্ড থাকলে সেটাকে ডিগ্রিতে কীভাবে প্রকাশ করতে হয় চলো সেটা শিখে নিই। দেখো যেটি আছে সেটিকে আমরা এবার সাজিয়ে লিখবো 40 ডিগ্রি যোগ 16 মিনিট যোগ 24 সেকেন্ড। এইবার একইভাবে সেকেন্ডকে যদি আমি মিনিট করি 60 দিয়ে ভাগ করব। দেখো আমাকে ডিগ্রিতে সবাইকে রূপান্তর করতে হবে, তাহলে এই যে সেকেন্ড আছে সেটাকেও ডিগ্রিতে রূপান্তর করতে হবে, মিনিটটাকেও ডিগ্রিতে রূপান্তর করতে হবে। তবে সবার আগে সেকেন্ডকে মিনিটে রূপান্তর করতে হবে, তার জন্য কি 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ সেকেন্ডকে মিনিট করো মানে 60 দিয়ে ভাগ। তাহলে পরের লাইন 40 ডিগ্রি যোগ 16 মিনিট যোগ 24/60 মিনিট, তাই তো? যদি তুমি 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 12 দিয়ে 5 12 60। এটা হলো পরের লাইনে 40 ডিগ্রি 16 মিনিট যোগ 2/5 মিনিট। এবার দেখো দুটোই মিনিট আছে, তাহলে এদের যোগ করে দিতে পারি। পরের লাইন কি হবে? পরের লাইনে এখানে লিখছি 40 ডিগ্রি যোগ 16 যোগ 2/5 এত মিনিট।
যোগ করলে কত আসে 40 ডিগ্রি প্লাস 5 16 80 আর যোগ 2 82, তাই তো 5 16 80 যোগ 2 82/5 এত মিনিট। আবার মিনিটকে ডিগ্রি করতে গেলে কি 60 দিয়ে ভাগ করতে হবে, আবার তুমি 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে 40 ডিগ্রি যোগ 82/5 গুণ 60 এত ডিগ্রি হয়ে গেল, তাই তো। 2 দিয়ে কাটো 41, 2 দিয়ে কাটো 30, তাহলে পরের লাইন কি আসলো 40 ডিগ্রি যোগ 41/5 গুণ 30, 3 5 15 150 এত ডিগ্রি। এবার এটার যদি তুমি লসাগু করে দাও তলায় কত আসবে 150, উপরে কত হবে 15 গুণ 4 অর্থাৎ 6000। দেখো 15 গুণ 4 করলে কত 4 15 60 আর তার সাথে দুটো শূন্য 6000। ওকে, কেউ ভেবো না 15 গুণ 4 করলে 6000 হয়, পুরো গুণটাকে আমি করলাম একবারে। এটা 6000 যোগ এখানে কত 41, টোটালটার মাথায় ডিগ্রি, তাহলে কত আসছে 6000। পরের লাইন আমি এখানে লিখছি 6041 ডিগ্রি বাই 150, মানে পুরোটার মাথায় ডিগ্রি। দেখো এখানে আবার 6041-এর মাথায় ডিগ্রি আছে, মানে শুধুমাত্র 6041-কে ডিগ্রি ভেবো না, হ্যাঁ, ওখানে একটা সংখ্যা ছিল আর তলায় আমার কিন্তু তোমার পাই বা পায়ের ফর্মেশন ছিল, কিন্তু এই ক্ষেত্রে এই পুরোটা ডিগ্রি, ওটার সাথে এটাকে আবার গুলিয়ে ফেলো না। এখানে 6041/150 পুরোটাকেই আমার ডিগ্রির মান, ওখানে যেমন ছিল π/6 বা যদি 180 ডিগ্রি বাই পাই/6 তো না, এটা রেডিয়ানে ছিল π/180 ডিগ্রি বাই পাই, এখানে একটা নাম্বার ছিল, নাম্বারের মাথায় ডিগ্রি। এখানে দেখো পুরোটাই তো ডিগ্রিতে রূপান্তর করেছি, এখন পুরোটার মাথায় ডিগ্রি হবে নাকি শুধুমাত্র 1041-এর মাথায় ডিগ্রি, সরি 1041 না তো 6041-এর মাথায় ডিগ্রি। এবার যেহেতু ডিগ্রি আছে এখান থেকে তোমরা কি খুব সহজে রেডিয়ানে প্রকাশ করতে পারবে। কি করতে হবে, এটাকে কত দিয়ে গুণ করতে হবে, ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে π/180। এবার এই π/180 দিয়ে গুণ করার পরে কী অ্যান্সার হবে সেটা তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। এটা কিন্তু খুব ইজি, জাস্ট কাটাকুটি করবে তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এই যে ফর্মেশনের যে মান বেরোবে সেটাই হচ্ছে রেডিয়ানে প্রকাশ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সেকেন্ডকে মিনিট করলাম 60 দিয়ে ভাগ করে, তারপরে মিনিটকে ডিগ্রি করলাম 60 দিয়ে ভাগ করে, তারপরে যেই ডিগ্রি পেয়ে গেলাম তাকে রেডিয়ানে প্রকাশ করার জন্য π/180 দিয়ে গুণ। এর অ্যান্সার কী হবে সেটা তোমরা কমেন্টে জানিও। এরপরে নেক্সট, আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেটাও কমেন্টে জানিও যে স্যার আমি এই ক্যালকুলেশনটা করতে পারছি না, আমি করে দেবো। দেখো পরের কোয়েশ্চেন কি বলছে, এখানে দেখো 85.12 ডিগ্রি, অর্থাৎ এখানে ডিগ্রি দেওয়া আছে, সেটাকে বলছে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করো। অর্থাৎ দেখো আমি যে 3টে কোয়েশ্চেন অলরেডি করলাম, প্রথমটাতে কি দেখলাম, প্রথমটাই দেখলাম আমরা সেকেন্ড দেওয়া ছিল, সেই সেকেন্ডটাকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করেছি। এখন দেখলাম আমার ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া আছে, সেটাকে রেডিয়ানে প্রকাশ করছি। আর এখানে কি দেওয়া আছে, এখানে তোমার ডিগ্রিতে দেওয়া আছে, সেখান থেকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করছি। অর্থাৎ 3 নম্বর অঙ্কে দেখেছি আমি কি সেকেন্ড ছিল সেটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করছি, আর এটা ডিগ্রিতে আছে সেটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করব। এবার পার্থক্য কি দেখো, সেকেন্ডকে যখন ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করছিলাম তখন কি সেকেন্ড সব থেকে ছোটো মান ছিল, সেই জন্য 60 দিয়ে ভাগ করে 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 আসছিলাম। এই ক্ষেত্রে যেহেতু ডিগ্রি থেকে ডিগ্রি মিনিট সেকেন্ডে যাব, অর্থাৎ সেক্ষেত্রে আমরা গুণ করতে থাকবো। এইবার দেখো সেই গুণ করার একটা প্রসেস আছে। দেখো 85.12 ডিগ্রি, এটাকে না ভেঙে লিখতে পারি 85 ডিগ্রি যোগ 0.12 ডিগ্রি, তাই তো, কারণ দশমিকের পরের সংখ্যা আলটিমেট কি 85.00, এই যে 85.00, তার সাথে যদি 0.12 যোগ করো তবেই তো 85.12 আসে, তাই তো। তাহলে এটাকে আমি আলাদা করে লিখতে পারি। এইবার এই 85 ডিগ্রিটাকে ডিগ্রি আকারেই রাখবো, কারণ যদি এই পুরোটাকেই মিনিটে প্রকাশ করে দিই তাহলে তো আমার ডিগ্রির ফর্মাট থাকলো না, তাই না। তো এটা মনে রাখবে, যখন আমার বড় অংশ থাকবে অর্থাৎ ডিগ্রি থাকবে, সেইখান থেকে যদি ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হয় সেই ক্ষেত্রে যে ফর্মটা দশমিকের আগে আছে সেটাকে সেরকমভাবে রেখে দেবে, দশমিকের পরের সাথে আমার মেন কাজ। ওকে, তাহলে আমার এই 0.12-র সাথে কাজ হবে, এটাকে আমি আগে মিনিটে প্রকাশ করব। এবার আমরা কি জানি 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, তাহলে কি করব, ডিগ্রিকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করব, তাহলে এখানে 85 থাকলো, এখানে 0.12 গুণ 60 এত মিনিট। এবার দশমিক উঠে তলায় 100 শূন্য শূন্য কাটলো, তাই তো, 6 12 72, আর তলায় 10, দশমিকে প্রকাশ করলে 7.2, কারণ আমরা জানি তলায় যদি একটা শূন্য থাকে একের পিঠে তাহলে সেই ক্ষেত্রে উপরে শেষ থেকে একটা সংখ্যার আগে দশমিক বসে। তাহলে কত আসলো 85 ডিগ্রি যোগ 7.2 মিনিট। আবারও সেই একই কনসেপ্ট, দশমিকের আগে যে থাকবে তাকে রেখে দেবো, দশমিকের পরের জনকে চেঞ্জ করবো। দেখো এখানে যদি আমি একে সেকেন্ডে প্রকাশ করে দিই তাহলে মিনিটের টার্ম তো আর থাকবেই না কিছু, তাই তো, কারণ আমরা জানি কি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এবার সেকেন্ড করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, এবার যদি পুরোটার সাথে আমি 60 দিয়ে গুণ করে দিই পুরোটাই তো সেকেন্ডে প্রকাশ হয়ে গেলো, তাহলে মিনিটের কোনো কনসেপ্ট থাকছে না, ওই জন্য দশমিকের আগে যে আছে তাকে রেখে দেবো। তাহলে কী হবে 85 ডিগ্রি যোগ 7 মিনিট যোগ 0.2 মিনিট। এবার এই 0.2কেই চেঞ্জ করব আমি সেকেন্ডে। কিভাবে, 85 ডিগ্রি যোগ 7 মিনিট যোগ
0.2 গুণ 60 এত সেকেন্ড। এবার যেই সেকেন্ডে প্রকাশ করলে তাহলে কি হয়ে গেল, 60 গুণ 0.2 করলে কত আসে, এখানে দশমিক তুলে দাও, দিয়ে 10 আসলো, 0 0 কাটলো, 6 2 12, অর্থাৎ 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড। এবার দেখো এখানে যেমন দেখো এখানে ছিল যে ফরমেশন ডিগ্রি মিনিট সেকেন্ড, সেখান থেকে আমি যোগ আকারে লিখতে পেরেছি, এখানে যোগ আকারে আছে, সেখান থেকে আমি যোগ চিহ্ন তুলে দিয়ে লিখতে পারি। তাহলে কি লিখবো, 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে চেঞ্জ। এবার এই হলো যে টাইপের ছোট ছোট কোশ্চেন, এগুলো 2 মার্কসের কোশ্চেন হিসাবে চলে আসে। ওকে, তো তোমরা এটা নোট ডাউন করে নাও। 5 দাগ অবধি সমস্ত অঙ্ক তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং সমস্ত অঙ্কই করে নিয়েছো। দেখো আজকের ক্লাসটা লেন্দি হয়ে যাচ্ছে বলে আজকে এই অবধি থাক। নেক্সট ক্লাসে আমরা 6 দাগ থেকে কন্টিনিউ করবো, আর বেশি অঙ্ক নেই, আর মাত্র 5-6টা অঙ্ক আছে, তারপরে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি কি বলেছি, আমি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই সলভ করাচ্ছি এবং যে কোশ্চেনগুলো তোমাদের স্কুলে বারবার রিপিট হয় সেই কোশ্চেনগুলোই তোমাদের সলভ করাচ্ছি। হয়তো কিছু ক্ষেত্রে ডিজিট চেঞ্জ করে দেবে কিন্তু প্যাটার্নের বাইরে আসবে না, এবং কিছু কিছু অঙ্ক ডাইরেক্ট পুরো তুলে দেয় এখান থেকে, সেই সমস্ত কোশ্চেনই আমি করাবো। কারণ আমি কি বলছি, সেই সমস্ত রিপিটেড কোশ্চেনও থাকবে এই ক্লাসে। তো ওভারঅল বুঝতেই পারছো এই চ্যাপ্টারটা কতটা ইজি এবং তোমাদের নাম্বার গেইন করার জন্য কতটা একটা সুযোগ করে দিচ্ছে এই চ্যাপ্টার। আরেকটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারের যে 3 মার্কসের কোশ্চেন আছে না, সেটা তোমার ওই 23 নম্বর যে চ্যাপ্টার ত্রিকোণমিতির তার অল্টারে আসে, অর্থাৎ অর হিসাবে আসে। তোমাদের কাছে কিন্তু একটা সুযোগ চলে আসবে যে সোজা কোশ্চেন অ্যান্সার করে 3 মার্কস পাওয়ার। ওকে, তো নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো আমরা করব। এবার বলি, দেখো অনেকেই এরকম স্কুলে সেকেন্ড সামেটিভ এই চ্যাপ্টারটা আছে, তো যাদের আছে তারা তো ভালোভাবে প্র্যাকটিস করবেই, যাদের নেই তারাও কিন্তু এরকম বসে থাকবে না যে সেকেন্ড সামেটিভের নেই বলে। দেখো এখন থেকে যদি তুমি ত্রিকোণমিতি প্র্যাকটিস করো তবেই কিন্তু টেস্টে গিয়ে এই যে 18 মার্কস যে কোশ্চেন আসে ত্রিকোণমিতি থেকে, সেই 18তে 18 পাবে। কারণ এই চ্যাপ্টার কিন্তু সম্পূর্ণ লজিকের উপর ডিপেন্ড করে আছে পুরো চ্যাপ্টারটা। এখানে কোশ্চেন যদি তোমাকে স্টেপ বাই স্টেপ করতে হয় সেক্ষেত্রে সব কিছু বুঝতে হবে, এবং আশা করি বুঝতেই পারছো যে সব স্টেপ করতে গেলে আমাকে অনেক কিছু ভেবেচিন্তে করতে হচ্ছে, এবং লজিক ছাড়া কিন্তু এক লাইনও করতে পারবে না। কোশ্চেন সলভ করা সোজা যদি তুমি লজিক বুঝতে পারো, তাই তো? এবং আশা করি তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এই চ্যাপ্টার রিলেটেড। তো নেক্সট ক্লাসের বাকি অঙ্কগুলো আমরা কমপ্লিট করবো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকে এই অবধি থাকলো। থ্যাংক ইউ।